ইংরেজিতে একটি প্রবাদ আছে, সেটি হলো টু সে সরি and not mean it is to add insult to injury। এর অর্থ হলো সরি বলা এবং তা আন্তরিকভাবে না বলাটা আঘাতের উপর আঘাত করার মতো। 54 বছর ধরে বাঙালির মনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার যে ক্ষত, সে ক্ষত নিয়ে দুঃখ প্রকাশের বদলে সত্যের অপলাপ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ সফরে এসে তিনি দাবি করেছেন বাংলাদেশের সাথে অমীমাংসিত বিষয়গুলো নাকি অতীতে 2 দফায় মীমাংসা হয়ে গেছে, কিন্তু আমাদের অনুসন্ধান হলো কখনোই হয়নি। এমনকি পাকিস্তান সরকার কখনোই এর চেষ্টাটাও করেনি, বরং বারবার পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গেছে। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর দাবি পুরোটাই বানোয়াট। শুধু তাই নয়, পাক পররাষ্ট্রমন্ত্রী এবার বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের অপমান করলেন। সবক দিয়ে বলেছেন বাংলাদেশিদের হৃদয় সাফ করতে। যে দেশটি পৃথিবীর নৃশংসতম গণহত্যার জন্য 54 বছরও ক্ষমা চায়নি, যাদের হাতে এখনো লেগে আছে বাঙালির রক্ত, তারাই বাঙালিকে সবক দিচ্ছে সাফসুতর হতে। অধ্যাপক ইউনূসের বিশেষ বন্ধু তালিকায় থাকা পাকিস্তান বাংলাদেশিদের এমন কলি কালো দেখিয়ে দিল। তবে পাক পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি জমে উঠেছে। সরকার সমর্থক দলগুলো ডাক ডাক গুড়গুড় ভাব নিলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পাক মন্ত্রীর প্রতিবাদ জানাতে গিয়ে রাজধানীতে বড় সড় মিছিল করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 1947 সালে দেশ ভাগের সময় ধর্মের দোহাই দিয়ে বাংলাকে জুড়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে। এরপর 24 বছর ধরে পূর্ব পাকিস্তানিদের এক নাগারে শোষণ করেছে। 25শে মার্চ রাতের আধারে শুরু করে গণহত্যা। 9 মাস ধরে চলে যুদ্ধ। বাংলাদেশ স্বাধীনের পর থেকে দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে দুই দেশের সম্পর্ক মূলত শীতল ও টানাপোড়েনেই কেটেছে। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানের কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই বিষয়গুলো আজও অমীমাংসিতই রয়ে গেছে। এতদিন পাকিস্তানের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে চুপচাপ থেকেছিল। বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পাকিস্তানের জন্য যেন ঈদ মৌসুম শুরু হয়। সম্পর্কে নতুন রসায়নের নামে পাকিস্তানের 2 মন্ত্রী এসেছেন ঢাকায়। এর মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় দাঁড়িয়ে রীতিমতো ইতিহাস বিকৃতি করলেন। 24শে আগস্ট তিনি বলেছেন 1971 সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা 2 বার হয়েছে। তার মতে একবার 1974 সালে এবং দ্বিতীয়বার 2000 সালের শুরুতে, যখন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে আসেন এবং প্রকাশ্যে ও খোলা মনে বিষয়টি সমাধান করেন। দর্শক, দেখে আসি পাকিস্তানি মন্ত্রী যে 2টি ভিত্তির কথা বলে এমন দাবি করেছেন তা কতটুকু সত্যি। তার আগে দেখা দরকার পাকিস্তানের সাথে বাংলাদেশের কয়টি ও কোন ইস্যুতে মীমাংসা এখনো হয়নি। আমরা বেশ কিছু ঐতিহাসিক দলিল ও নথিপত্র ঘেঁটে দেখেছি। বলা যায় বাংলাদেশের সাথে পাকিস্তানের অমীমাংসিত বিষয় আছে 5টি। এগুলো হলো 1971-এর গণহত্যার দায়ে অভিযুক্ত পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, 195 পাকিস্তান সেনা যুদ্ধাপরাধীর বিচার, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, 71 পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য হিস্সা ও মুক্তিযুদ্ধের সময়কার ক্ষয়ক্ষতি আদায়। এখন দেখি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি করা সেই 2টি ভিত্তি কি বলে। এর মধ্যে প্রথমটি হলো 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তি। অনেকে এটাকে দিল্লি চুক্তিও বলে। চুক্তিটি আমরা খুঁজে পেয়েছি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রিসেন্টের ওয়েবসাইটে। জনাব ইসহাক দার এই চুক্তিকে 1971 সালের সমস্ত অমীমাংসিত বিষয়ের সমাধানের একটি ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু ঐতিহাসিক নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় তার এই দাবিটি অসম্পূর্ণ এবং চুক্তির মূল উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করে। 1974 সালের 9 এপ্রিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল একটি মানবিক সংকট নিরসন। এই চুক্তির কোথাও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা যুদ্ধাপরাধের দায় স্বীকারের কোনো উল্লেখ ছিল না। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসলেও 1974 সালে প্রথম দেশটি বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করে। দর্শক,
পাকিস্তান দুঃখ প্রকাশ করেছিল, ক্ষমা চায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ক্ষমা চাওয়ার বিষয়ে আরো অসত্য তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন 2000 সালের শুরুর দিকে, আসলে এটি হবে 2002 সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসেছিলেন। দারের দাবি, পারভেজ মোশাররফ সে সময় পুরো জাতির পক্ষে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পারভেজ মোশাররফ তার সফরের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে শব্দ ব্যবহার করেছিলেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভিজিটর বুকে তিনি লিখেছিলেন, "Your brothers and sisters in Pakistan shared the pain of the event of 1971", যার অর্থ হলো 1971 সালের ঘটনার বেদনায় আপনাদের পাকিস্তানি ভাই ও বোনেরা আপনাদের সঙ্গে অংশীদার। পরে রাষ্ট্রীয় ভোজে তিনি বলেন, "We are sorry for this tragedy which has left scars on your two countries", অর্থাৎ এই বিয়োগান্তক ঘটনার জন্য আমরা দুঃখিত যা আমাদের দুই দেশে ক্ষতচিহ্ন রেখে গেছে। দর্শক, কূটনৈতিক বিশ্লেষণে সরি বা দুঃখিত শব্দটি অ্যাপোলজি বা ক্ষমা শব্দের সমর্থক নয়। দুঃখ প্রকাশ একটি আবেগপূর্ণ অভিব্যক্তি হতে পারে যা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দুঃখ প্রকাশ করে, কিন্তু এটি রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায় স্বীকার করে না। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি হলো একটি আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা যা পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতাকে স্পষ্টভাবে স্বীকৃতি দেয়। মোশাররফের মতো একজন সামরিক শাসকের পক্ষে এটি করা প্রায় অসম্ভব ছিল, কারণ এটি তার নিজস্ব বাহিনীর অপরাধ স্বীকারের শামিল হতো। তাই তার বক্তব্য ছিল একটি কৌশলগত ও সতর্কতাপূর্ণ পদক্ষেপ, যা সম্পর্ক উন্নয়নের জন্য একটি প্রতীকী অঙ্গভঙ্গি হিসেবে কাজ করে, কিন্তু পাকিস্তানকে আইনি বা নৈতিক দায়বদ্ধতা থেকে মুক্ত রাখে। মোশাররফের বক্তব্য যে আনুষ্ঠানিক ক্ষমা ছিল না, তার প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের নিজস্ব অবস্থানের মধ্যে। পাকিস্তানের 1971 সালের শ্বেতপত্র বা হোয়াইট পেপার 1971-এ 1971 সালের ঘটনাকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপানো হয়েছে। দেখা যাচ্ছে ইসাক দারের দাবিটি মোশাররফের প্রকৃত বক্তব্যের ভুল ব্যাখ্যা। মোশাররফের বক্তব্য ছিল এক ধরনের সহানুভূতি প্রকাশ যা পাকিস্তানের গভীর মনস্তাত্ত্বিক ও সামরিক বাধাগুলোর প্রতিফলন। এটি কোনোভাবেই একটি আনুষ্ঠানিক ক্ষমা বা অমীমাংসিত বিষয়গুলোর চূড়ান্ত সমাধান ছিল না। 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তির মূল লক্ষ্য ছিল ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশ থেকে আটকে পড়া ও যুদ্ধবন্দীদের মানবিক প্রত্যাবাসন। এর শর্তানুসারে ভারত ও বাংলাদেশে আটক পাকিস্তানি যুদ্ধবন্দী ও সামরিক নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। একই সময় পাকিস্তানে আটকে পড়া প্রায় 1,26,943 জন বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। অথচ চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান বাংলাদেশে আটকে পড়া তার বেসামরিক নাগরিকদের পুরোপুরি ফিরিয়ে নেয়নি। 1974 সালের চুক্তির অধীনে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং 1993 সাল পর্যন্ত প্রায় 1,26,943 জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে যায়, কিন্তু এরপর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর মূল কারণ ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপ। বর্তমানে বাংলাদেশে প্রায় 3.25 লাখ আটকে পড়া পাকিস্তানি 14টি জেলার 79টি ক্যাম্পে বসবাস করছে। 1974 সালের চুক্তিটির সবচেয়ে স্পর্শকাতর দিক ছিল 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ভাগ্য নির্ধারণ, যাদের বিচার করার কথা ছিল বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নজিরবিহীন মানবিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বিচার না করে পাকিস্তানে ফেরত পাঠানোর অনুমতি দেন, যাতে উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়। কিন্তু কথা ছিল পাক সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার করবে। যে দেশটি যুদ্ধাপরাধের কথা স্বীকারই করে না, তারা যে এদের বিচার করবে না সেটি সহজেই অনুমেয়। পাকিস্তানের সাথে ঝুলে থাকা 4 ও 5 নম্বর ইস্যু হলো বাংলাদেশের ন্যায্য হিস্সা সংক্রান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের $4.32 বিলিয়ন সম্পদ বন্টনের বিষয়টির এতদিনেও শুরু হয়নি। উত্তরসূরি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেই সম্পদের আইনি অংশীদার। 1971 সালের আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ ওই সম্পদের 56%, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবদান বিবেচনায় 54% এবং সমতার নীতি অনুসরণ করলে 50% দাবিদার বাংলাদেশ। এছাড়া 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য আসে $200 মিলিয়ন।
এই বিদেশি মুদ্রাগুলো তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকার শাখায় রক্ষিত ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে আত্মসাতের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রাগুলো স্টেট ব্যাংক অব পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তর করা হয়। অর্থাৎ ৭১-এর আগে পাকিস্তানের কাছে বাংলাদেশের প্রাপ্য প্রায় ৩৩,৭০০ কোটি টাকা। অন্যদিকে পাকিস্তানের চাপিয়ে দেওয়া যুদ্ধে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় জাতিসংঘের হিসেবে ১,২৪৯ কোটি টাকা বা $১২ লাখ। সব মিলে পাকিস্তানের কাছে বাংলাদেশের মোট পাওনা $৯৪ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪,৯৪৯ কোটি টাকা। দর্শক, পাকিস্তানে বিপুল পরিমাণ বাংলাদেশি পাওনা ফেরত দেওয়ার নাম মুখে আনা তো দূরের কথা, উল্টো ২০১৬ সালে বিপরীত দাবি করে বসেছিল। ২০১৬ সালে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুসারে পাকিস্তান সরকার বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা পাওনা আছে বলে দাবি করেছিল। এই দাবিটি ১৯৭১ সালের আগে পূর্ব পাকিস্তানের কাছে থাকা বিভিন্ন সরকারি ঋণ ও অগ্রিমের হিসেবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই ৫টি ইস্যু বেশ কয়েকবার পাকিস্তানের কাছে তোলা হয়েছিল। আওয়ামী লীগ আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল বেশ শীতল। গত ৫ই আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কে নতুন জোয়ার এসেছে। অধ্যাপক ইউনূস পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ২বার বৈঠক করেছিলেন। গত বছরের ১৯শে ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত G8 সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূস ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলোর মীমাংসা করার আহ্বান জানান। অথচ অধ্যাপক ইউনূস সরকারের আমন্ত্রণে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শোনালেন পুরো উল্টো কথা। শুধু তাই নয়, তিনি বাংলাদেশিদের হৃদয়ে সাফ করতে বলেছেন, যেটি রীতিমতো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অবশ্য ২৪শে আগস্টের বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, তিনি ইসহাক দারের দাবির সঙ্গে অবশ্যই একমত নন। কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই জনাব তৌহিদ হোসেন বলেছেন, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো শুরু হয়নি, এমনকি এগুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুপক্ষ সম্মত হয়েছে। দর্শক, যদি ইস্যুগুলো মীমাংসিতই হতো তাহলে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ের একটি অভিজ্ঞতার কারণে এই আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। চলতি বছরের ১৭ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়। সেই বৈঠক শেষে তখনকার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। এমন কথা বলার কিছুদিন পরই চাকরি হারিয়েছিলেন জসিমউদ্দিন। এবার বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আশঙ্কা থেকে যায় তৌহিদ হোসেনকেও জসিমউদ্দিনের পরিণতি বরণ করতে হয় কিনা, কারণ সরকার সমর্থক দুটি রাজনৈতিক দল এই ক্ষমা চাওয়ার ইস্যু নিয়ে বেশ কৌশলী। কিংস পার্টি এনসিপি তো মুক্তিযুদ্ধ শব্দটি মুখে আনতে চায় না। তাদের ভাষায় ইস্যু হলো ৭১ নিয়ে জেল করা, আর জামাত ইসলামের কাছে এটি দুই দেশের সরকারের বিষয়। তবে ২৪শে আগস্ট কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ পাক মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে ঢাকায় বেশ বড় বড় মিছিল করার খবর পাওয়া গেছে। ২ দিন আগে সরকার প্রেস উইং থেকে শেখ হাসিনা বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরই মধ্যে গত ১ বছরে আওয়ামী লীগের এমন একটি বড় মিছিল সরকার অন্দরমহলকে ভাবিয়ে তুলেছে। দর্শক, শুরু করেছিলাম একটি ইংরেজি প্রবাদ দিয়ে, শেষ করি একটি জার্মান প্রবাদ দিয়ে। জার্মানিরা বলেন, আইনে ফাউলে এনশুল্ডিগিং ইস্ট ভি আইন ফাউলা ফিশ। প্রবাদটির অর্থ হলো, একটা পচা অজুহাত একটা পচা মাছের মতো। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আন্তরিকতা ছাড়া শুধু অজুহাত দেখায় তখন তা পচা মাছের মতোই অপ্রীতিকর এবং দুর্গন্ধযুক্ত হয়। এই ধরনের অজুহাত পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। পাকিস্তান সম্পর্কের ঈদ মৌসুম করতে চায় বাংলাদেশের সাথে, সে সম্পর্ক দিয়ে ভেঙে পড়া পাকিস্তানি অর্থনীতির উপকার করতে চায়, কিন্তু অতীতের দোষ স্বীকার না করে, কালিমা মোচন না করে উল্টো বাঙালিকে সবক দিয়ে সম্পর্কের উন্নতি কি করা সম্ভব? এখন প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে
বর্তমান বাংলাদেশ সরকার এবং সরকার পন্থীরা এত উচ্ছ্বসিত কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা কথা বলবার আগে, আলাপটি শুরু করবার আগে, আলাপটিতে নিজেদের একটু জোশ আনবার জন্য একটা ভিডিও দেখি, তারপরে আমরা আলাপে এগিয়ে নিয়ে যাব। আপনারা দেখেছেন এগুলো ভিডিও, কিন্তু তারপরেও আমরা আলাপে একটু যুক্ত করতে চাই যাতে একটু জোশ আসে। এই জন্য প্লিজ আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আমরা কথা বলি। আমাদের কালচারাল হাউস এখানে করা যায় কিনা সেটা নিয়ে কথা বলেছিলাম, এবং আমাদের ইউনিভার্সিটি লেভেলে যে এক্সচেঞ্জ যে প্রোগ্রামগুলো সেগুলো কিভাবে ডেভেলপ করা যায়, ডিফেন্স সেক্টরে কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা কথা হয়েছে। তো আমরা আমাদের যে 71 ডিলের যে ইস্যুটা আছে সেটা যেমন রয়েছে, তেমনিভাবে এই দুইটি দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পরে 24-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে, এটার বড় একটি আজকে মিটিং হয়েছে, এবং সেটাতে আপনারা দেখেছেন পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে। তো আমরা আশা করি যে দক্ষিণ এশিয়াকে সার্ককে কীভাবে অ্যাক্টিভ করা যায়, এবং আমাদের এখানে একটা ইস্যু উঠে এসেছে, ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। ধন্যবাদ সকলকে। 71 ইস্যুতে ওনারা আপনাদের যে প্রেক্ষাপটে আপনারা যা বলেছেন সেটাতে কোনো জবাব দিয়েছে? কারণ এটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রধান অন্তর। তারা তাদের পক্ষ থেকে যখন কথা বলবেন আপনারা তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিন। মানে আপনারা আপনাদের মনোভাব তুলে ধরেছেন। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। আপনাদের কথাগুলো আপনারা বলেছেন, কি বলেছেন? দে উইল প্রেস, তারা একটা প্রেস মিট করবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ভিডিওটা দেখলেন, এনসিপি নেতাদের বক্তব্য শুনলেন। তাদের বক্তব্যে একটি কথা স্পষ্ট হয়ে এলো, বোঝা গেল যে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে কিংবা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এই ভিডিওটা তার প্রমাণ। তারা 71-এর ডিলটা পর্যন্ত করে ফেলেছেন, বাংলাদেশের দায়িত্ব ইতিমধ্যে পেয়ে গেছেন। এই রাজনৈতিক দলটি কিন্তু এখনো বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়, অনিবন্ধিত একটি রাজনৈতিক দল আমাদের হত্যাকর্তা হয়ে গেছেন। এবং এরা পাকিস্তান পন্থী যে, এটি পরিষ্কার, এদের কথাবার্তায় পরিষ্কার। এবং গতকালকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন এই ভদ্রলোক গতকালকে দুপুরে বাংলাদেশ সফরে এসেছেন। এসে গতকালকে থেকেই ব্যস্ত সময় পার করেছেন। গতকালকে বিএনপি, জামাত, এনসিপির সাথে বৈঠক করেছেন। আজকে আমরা যে সময় ভিডিওটি নির্মাণ করছি ঠিক সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। প্রথম আলো বলছে যে আজ রোববার বেলা 11টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। একটি বিষয় খুব লক্ষণীয় যে বাংলাদেশের সাবেক ও বর্তমান কয়েকজন কূটনীতির সঙ্গে প্রথম আলো কথা বলেছে এবং সরকারি নথি পর্যালোচনা করেছে। তাতে দেখা গেছে যে অতীতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। খবর বলছে যে দ্বিপক্ষীয় বৈঠক হয়নি, দুই দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদেরও সফর হয়েছে। বেনজির ভুট্টো বাংলাদেশে এসেছেন, নওয়াজ শরীফ এসেছেন, জুলফিকার আলী ভুট্টো এসেছেন বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থাতেই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। এবং পররাষ্ট্রমন্ত্রীর সফরটা হচ্ছে 13 বছর পর। 2012 সালে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, হিনা রাব্বানী খার নামের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বাংলাদেশ সফর করেছিলেন, কিন্তু দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। সর্বশেষ গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ বাংলাদেশ সফর করেছিলেন এবং সেই এপ্রিল মাসেই এই যে আজকে যিনি এসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তার আসবার কথা ছিল। কিন্তু ভারত পাকিস্তান সংঘাত লেগে যায় সেই সময় এপ্রিলেই। সেই সংঘাতের আবহে সফরটা স্থগিত হয়ে যায় কিংবা পিছিয়ে যায়। সেই সফরটা এখন অনুষ্ঠিত হচ্ছে। আজকে খুব উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আজকে ইতিমধ্যে আমরা আগেই বললাম যে ভিডিওটা যখন তৈরি করছি দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান তার সাক্ষাৎ হবে এবং আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হবে। বেশ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটা মনে হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ দেশ যেটির সাথে সম্পর্ক নির্মাণ না করলে বাংলাদেশের জীবন বরবাদ হয়ে যাবে। অথচ পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র, আমাদের কিন্তু মিত্র রাষ্ট্র নয়।
আপনি বাংলাদেশের জন্মের ইতিহাস থেকে যদি পর্যালোচনা করেন, জন্ম থেকেই শত্রু রাষ্ট্র। জন্মের পূর্বের 24 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, এখনকার প্রজন্ম, এই যে ছেলেগুলো বক্তব্য দিলেন সাংবাদিক সম্মেলনে এনসিপি, এরা কি ইতিহাস জানে না? এরা কি ইতিহাস পড়েনি? পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন? 1947 সালে দেশ বিভাগের 1 বছর যেতে না যেতেই আমাদের এই পূর্ব পাকিস্তান স্বপ্নভঙ্গ হয়েছে। প্রথমে ভাষার দাবিতে, ভাষা আন্দোলন, ভাষার দাবিতে আমাদের রক্ত দিতে হয়েছে, তারপরে আমরা বাংলা ভাষার মর্যাদা পেয়েছি। এরপরে বাকিটা ইতিহাস। চূড়ান্ত পরিণতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে, রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই পাকিস্তান, এবং সেই পাকিস্তান একটা নিকৃষ্টতম পাকিস্তান। আজকে এত উচ্ছ্বাসের কারণটা কি? এই প্রশ্নগুলো এসে যায়। এবং নিকৃষ্ট শুধু নয়, পাকিস্তান বাংলাদেশের তুলনায় সব বিচারে একটি পিছিয়ে থাকা দেশ। সেই দেশটির সাথে এই সফরগুলোতে আমরা সম্পর্ক উন্নয়ন করবো, এবং এই সফরগুলোতে মূলত যেটি বলা হচ্ছে যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা নেওয়া হবে। পাকিস্তান কিসের দেশ? পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক করে লাভ কি? আপনি বাণিজ্যিক পরিসংখ্যান যদি দেখেন, পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য আসমান আর জমিন পার্থক্য। পাকিস্তানের সাথে আমাদের আমদানি কম, রপ্তানি কম, কিন্তু তারপরে যতটুকু হয়, ধরুন আমরা যদি 6 টাকার রপ্তানি করি পাকিস্তানে, পাকিস্তান আমাদের এখানে 60 টাকার রপ্তানি করে, 60 টাকার রপ্তানি করে। পার্থক্যটা এমন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হলে লাভবান হবে পাকিস্তান, বাংলাদেশ নয়। বাস্তবতাও নেই। অনেকে বলবেন যে আমরা ভারত থেকে তো অনেক বেশি আমদানি করি, ভারত থেকে $10 বিলিয়ন আমদানি করি, কোনো বছর $12 বিলিয়ন আমদানি করি, আমরা করি $2 বিলিয়ন। ভারত আর বাংলাদেশের সীমান্তটা চিন্তা করেন, যদি আমি বারবার ভারত বাংলাদেশের ম্যাপটা লক্ষ্য করতে বলি, সীমান্ত চিন্তা করেন যদি, তাহলে ভারতের যেহেতু সক্ষমতা আছে পণ্য সরবরাহ না করলে আমাদের জীবন অনেক ক্ষেত্রে বিপর্যস্ত হয়ে যায়, পণ্যের দাম বেড়ে যায়। এই যে সাম্প্রতিক সময়ে দেখেন, পেঁয়াজের আমদানি শুরু হয়েছে, পেঁয়াজের দামটা আকাশ ছুঁতে শুরু করেছিল। এই আমদানি শুরু হওয়াতে পেঁয়াজের দামটা কন্ট্রোলে রাখা গেছে। এইভাবে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এরকম যৌক্তিক সম্পর্ক। সেই যৌক্তিক সম্পর্ক আজকে এই বর্তমান সরকার এবং সরকারপন্থীরা অযৌক্তিক সম্পর্কে পরিণত করেছে। আমি একটা পরিসংখ্যান একটু আপনাদের সামনে তুলে ধরবো। আজকে 25 সালে আমরা কথা বলছি, 24 সাল থেকেই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, এখন একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই জন্য আমি 1 বছর আগের পরিসংখ্যান আপনাদের একটু বলতে চাই। 2023 সালে, এটি প্রথম আলোর একটি পরিসংখ্যান। প্রথম আলো পরিসংখ্যানটা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পাকিস্তান অর্থ মন্ত্রণালয় ও পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর সূত্র থেকে নিয়ে প্রথম আলো 23 সালে একটি রিপোর্ট করেছিল। বাংলাদেশ পাকিস্তানের থেকে সব ক্ষেত্রে এগিয়ে, সেটি দেখিয়েছে। জিডিপির আকার বাংলাদেশের সাথে পাকিস্তানের পার্থক্য $460 বিলিয়ন। বাংলাদেশের জিডিপির আকার ছিল 2023 সালে, পাকিস্তানের ছিল $348 বিলিয়ন। বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $2793, পাকিস্তানের মাথাপিছু আয় ছিল $1543। রপ্তানি আয় ছিল $5208 কোটি, পাকিস্তানের ছিল $3250 কোটি। মূল্যস্ফীতি 8.78%, পাকিস্তানের মূল্যস্ফীতি ছিল 27%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3100 কোটি, আর পাকিস্তানের রিজার্ভ ছিল $545 কোটি মাত্র। গড় আয়ু 72.8 বছর, 67.8 বছর পাকিস্তানের। ডলারের দাম, আমাদের 2023 সালে ডলারের দাম ছিল 105 টাকা, পাকিস্তানে ছিল 259 রুপি। সাক্ষরতার হার বাংলাদেশে 75.2%, আর পাকিস্তানে ছিল 58%। এই হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের পার্থক্য। আমার থেকে একটি অনুন্নত একটি দেশ। আমার অর্থনীতি যদি পৃথিবীর অর্থনীতিতে যদি চিন্তা করেন, যে আমার অর্থনীতি বিশ্বের 35তম অর্থনীতি, এই 1 বছর আগেও ছিল, 24 সালের শুরুতেও ছিল। পাকিস্তান 42তম অর্থনীতি। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের পার্থক্যটা এরকম, এবং এইরকম পার্থক্যের দেশের একটি উপপ্রধানমন্ত্রী একজন এসছেন, পররাষ্ট্রমন্ত্রী এসছেন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জোটের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশ সরকারের যে
উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশে সফরে এসেছে। আমি বলছি না যে পাকিস্তানের সাথে আপনার সম্পর্ক খারাপ করতে হবে। আমাদের আশপাশের যে ছোট অর্থনীতির দেশগুলো আছে না, নেপাল, ভুটান কিংবা মালদ্বীপ, তাদের সাথেও আপনি সম্পর্ক খারাপ করবেন না, তারাও আপনার অমূল্য সম্পদ। তেমনি পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তানের সাথে আমরা রক্তক্ষয়ী যুদ্ধ এবং বঞ্চনা এবং এখনো শত্রু দৃষ্টিতে দেখে। এক শ্রেণীর মানুষ পাকিস্তান পাকিস্তান করে জীবন দিয়ে দিতে প্রস্তুত। সেই শ্রেণীর মানুষেরও একটু উপলব্ধি করা উচিত যে পাকিস্তান এখনো আমাদেরকে কি দৃষ্টিতে দেখে। বাঙালিরা পাকিস্তানে আটকে পড়ে আছে, সেই বাঙালিদের কি অবস্থা পাকিস্তানে একটু গিয়ে দেখুন কিংবা খবর নেন। সেই পাকিস্তানের সাথে এত দহরম মহরম করবার কারণটা হচ্ছে আসলে বাংলাদেশকে আবার পাকিস্তানি ভাবধারায় ফেরা। এই যে আজকে যে এই সরকারটা পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ সরকার পরিবর্তন হয়ে এই সরকারটি এসছে, এই সরকারটি আসবার পরে সাথে সাথে এই পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারি এক বক্তব্যে বলেছিলেন পাকিস্তান তার হারানো ভাইকে খুঁজে পেয়েছে। আজকে এত সফর এবং যাওয়া আসা চলছে, এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের একটি সামরিক প্রতিনিধি দল, এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর কিএমজির নেতৃত্বে পাকিস্তান সফররত আছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে। মানে এই যে সফর হচ্ছে, এই যে চলাফেরা হচ্ছে, এগুলো কি? এগুলো আসলে কি উদ্দেশ্যে? কোন সুস্থ বিবেকবান মানুষ কি বলবে যে একটা ব্যর্থ রাষ্ট্র, একটা পিছিয়ে পড়া রাষ্ট্রের সাথে এত দহরম মহরম করবার কোনো কারণ আছে? কোনো কারণ নেই, কিন্তু আমরা অযৌক্তিক একটা সম্পর্ক নির্মাণ করছি। অন্যদিকে যৌক্তিক সম্পর্ক যেখানে নির্মাণ করা দরকার ভারতের সাথে, এই যে একটা বছর হয়ে গেছে, ভারতের নিয়মিত একটি সফর ছাড়া, ভারত বিক্রম মিশ্রের একটা সফর ছাড়া, আর এই যে সম্প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিবি বিএসএফ এর যৌথ বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে, এই দুটো ছাড়া ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো লক্ষণ নাই। অথচ ভারত বাংলাদেশের স্বাধীনতার সহায়ক, ভারত বাংলাদেশের খাদ্যে সহায়ক, ভারত বাংলাদেশের বস্ত্রে সহায়ক, ভারত বাংলাদেশের নানা রকম অর্থনীতিতে সহায়ক। অর্থাৎ বাংলাদেশ সরকার এই মুহূর্তে এবং সরকারপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদ বিরোধী জোট, তারা আসলে উল্টো পথে হাঁটছে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ সুস্থ মানুষ মনে হয় এটিকে সমর্থন করে না। এই যে এনসিপি যে বক্তব্য দিল, এনসিপির বক্তব্য সমর্থন করে না। জামাতও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, যদিও জামাতিরা ইতিমধ্যে আমাদের হুমকি ধামকি দেওয়াও শুরু করেছে, বা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ন্যূনতম কথা বললে আমাদেরকে এখন রয়ের এজেন্টও বলা হচ্ছে, বলবার চেষ্টা করা হচ্ছে। যাতেই হোক না কেন আমরা সত্য কথা বলবো, সত্য কথা থেকে পিছু হটবো না। যতক্ষণ আমার কণ্ঠ চলবে ততক্ষণ আমি তো কথা বলবোই। যাই হোক, একটা অযৌক্তিক সম্পর্কের পথে বাংলাদেশ হাঁটছে, এবং শুধু তাই নয়, একটা বিপজ্জনক সম্পর্কের পথে বাংলাদেশ হাঁটছে। বাংলাদেশের বর্তমান সিস্টেম, এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে এ পর্যন্ত।